আজকে আমরা শুরু করব কল্পনা নির্ভর একটা লেখা। তো এখানে ৩টা টপিক লেখা আছে। একটা হচ্ছে রূপকথা, বৈজ্ঞানিক কল্পকাহিনী, রম্য রচনা। রূপকথা বলতে আমরা কি বুঝি? যে ছোটবেলায় আমরা গল্প শুনে আসছি, রাজা রানী ভূত পেত্নী দৈত্য, এইগুলো হচ্ছে রূপকথার পার্ট, যেগুলো লোকমুখে প্রচলিত। রূপকথাকে মাঝে মাঝে লোককথাও বলা যায়। বৈজ্ঞানিক কল্পকাহিনী তোমরা নিশ্চয়ই পড়ছো, সায়েন্স ফিকশন, বাংলা ইংলিশ দুটাই থাকে। রম্য রচনা, রম্য মানে হচ্ছে কৌতুক। রম্য রচনা বলতে বোঝানো হচ্ছে যেগুলো পড়ে মজা পাওয়া যায়। তোমাদের কি বই পড়ার অভ্যাস আছে? বিভিন্ন সাহিত্যের বই বা যে কোনো ধরনের লিটারেচার। বাংলাটা আসলে কেমন লাগে? জি ভাইয়া, ভালোই লাগে। কে বললো, বুশরা? তুবা। আচ্ছা, তুবা। আরেকজনের নাম তো বুশরা, রাইট? স্যার সুহা। সুভা। বুশরা তো জয়েন করেনি। আচ্ছা, সুভা বললা নাম? তুহা। তুহা, আচ্ছা আচ্ছা, তুহা। তুহা। তুহা কি, তোহার কাছে কেমন লাগে বাংলা? স্যার ভালো, কিন্তু আমার নামটা স্যার সুহা। সুহা, জি আচ্ছা আচ্ছা, স্যার। সরি, উচ্চারণে ভুলেছে। ঠিক আছে, সুহার কাছে কেমন লাগে? কঠিন নাকি আলহামদুলিল্লাহ, সহজ? সহজ লাগে। আচ্ছা, সহজ লাগে, আবার মাঝে মাঝে বিরক্তিকর মনে হয়, কারণ পরে মনে হয় যে আসলে এটা ছোট বাচ্চাদের লেখা। যেমন এখন, এখন আমরা যেটা পড়বো সেটা পড়ে প্রথমে মনে হতে পারে আচ্ছা এটা ছোট বাচ্চাদের লেখা। আমরা যখন বই হাতে পেতাম, সবার প্রথমে বাংলা বইটা পড়ে শেষ করে ফেলতাম, কারণ এত ভালো লাগতো এখানের গল্প কবিতাগুলো। তোমরাও কি তাই করো? জি ভাইয়া। আচ্ছা, এই গল্পটা কি পড়া হয়েছে, কিশোরের জন্ম মৃত্যু? জি স্যার, আমি পড়ছি। ও, পড়া শেষ? স্যার আমি পড়ছি এটা। আচ্ছা আচ্ছা। তো তুমি এক দুই লাইনে বলো তো, তুমি এখান থেকে কি বুঝতে পারছো? এটা আপনার এখানে যে আপনার প্রকৃতির পালা বদল, তারপরে জন্ম, মৃত্যু, জন্ম, হিসেবে বোঝা হয়েছে। আর কিছু? মানে একটা পাতা পড়ে যাচ্ছিল, মানে মানুষের যে কিছু জীবনের যে উদ্দেশ্য সেগুলো type-এর। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মানুষের জীবনের সাথে এটাকে রিলেট করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, গোলাম মুর্শিদের এই লেখাটা নেওয়া হয়েছে লিও বুসগাল আহ, বুসকাগলিয়ার একটা কাহিনী অবলম্বনে। সুহা কি এটা পড়ছিলা? স্যার আমি পড়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে দ্রুত একবার পড়ে যাই। এখানে যেই মেইন লাইনগুলো আছে সেগুলো আমরা হাইলাইট করে পড়ে যাব। জি স্যার। কখন যে বসন্ত চলে গেছে টেরই পাইনি, গরমের সুন্দর হাওয়া গা জুড়িয়ে দিচ্ছে। এখানে কিন্তু একজন নিজের আত্মজীবনীমূলক একটা কথা বলতেছে। সেটা হচ্ছে কিশলয়। কিশলয় মানে কি? নতুন পাতা। আমার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে, পাহাড়ের গায়ে, তাই ভারী ভালো লাগছে এই উষ্ণ হাওয়া। আমার নাম কিশলয়, এখনো কিশোর আমি। এই যে কিশোরের সাথে কিন্তু কিশলয়ের একটা মিল আছে, যেই কারণ হচ্ছে কিশলয় শব্দের অর্থ নতুন পাতা। তোমরা যখন পড়বা তখন এই জিনিসগুলা খেয়াল করবা, যে শব্দের উৎপত্তি গুলো কোত্থেকে আসছে, এবং একটা শব্দের সাথে আরেকটা শব্দ রিলেট করার চেষ্টা করবা, সমার্থক শব্দগুলো বের করার চেষ্টা করবা। এর থেকে হয় কি, এর থেকে ধরো যে তোমাদের শুধুমাত্র তো এসএসসি পরীক্ষায় না, সামনে আরো অনেক পরীক্ষা আছে। তো সেই সব পরীক্ষায় দেখা যাচ্ছে যে এমন একটা শব্দ দিল যেটা তোমার জানা নাই, তখন একটা বিপাকে পড়ে যেতে পারো। সেই জন্য আমরা একটু চিন্তা করে করে পড়বো।
এখনো কিশোর আমি। প্রথম আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায়। অবাক বিস্ময়ে চেয়ে দেখেছিলাম চারদিকটা। আমার বাসা একটা বড় গাছের মগ ডালে। আমার চারদিকে আমারই মতো শত শত পাতা। তোমরা বোধহয় পাতাগুলোকে ভাবো একই চেহারার, কিন্তু একটু খেয়াল করে দেখো, হুবহু একই চেহারার দুটি পাতা পাবে না তুমি। আচ্ছা, এই জায়গায় একটা কিন্তু মিল আমরা মানুষের সাথে পাতার পাই। সেটা হচ্ছে, পাতা যদি কাছ থেকে আমরা দেখি, এর শিরা উপশিরা এগুলো কিন্তু অন্য পাতা থেকে আলাদা। মাঝে মাঝে শেপটাও আলাদা হয়ে থাকে। মানুষের ক্ষেত্রেও তাই। এক মানুষের সাথে অনেক মানুষের যদি অনেকটা মিলও আমি খুঁজে পাই, কিন্তু তবু কোথায় যেন একটা অমিল থেকে যায়। আমার ধারেই থাকে আলো, একজনের নাম, আরেকটা পাতার নাম। আলোর মতোই তার স্বভাবটা হালকা, খিলখিল করে হাসে। তার ডান পাশে বেনু, পর্ণা থাকে একটু সামনে ওপরের দিকে। এগুলো সবগুলাই এক একটা পাতার নাম। ছেলেবেলা থেকে আমরা সবাই বাতাসের সঙ্গে গাইতে শিখেছি, নাচতে শিখেছি, রোজ রোদে স্নান করি। কি যে ভালো লাগে। তারপর বিকেল বেলা যখন আলো কমে আসে, আমার মন খারাপ করে তখন। আলো, বেনু, পর্ণা ওদেরও করে বোধহয়। মাঝে মধ্যে বৃষ্টি নামে, তার ধারায় স্নান করতে আমার খুব ভালো লাগে। সমস্ত শরীরটা ধুয়ে যায়। সে বৃষ্টিও কি সেই বৃষ্টিও কি একরকম? কখনো ঝিরঝির করে ঝরতে থাকে, কখনো অঝোর ধারায় যেন রাগ করে ঝরতে থাকে। সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে। তার রাগী চোখের দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটাকে আলোতে ঝলসে দেয়। কিন্তু একটু পরই যখন তার মেজাজ ভালো হয়, তখন রোদ হেসে ওঠে। এটার সাথেও একটা মিল আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে, মানুষের জীবনের যে পরিস্থিতিগুলা, সেগুলো কখনো ভালো থাকে, কখনো খারাপ থাকে। আলোর কথা বলেছি, বেনুর কথা বলেছি, পর্ণার কথাও। কিন্তু এখনো শোনোনি আমার সবচেয়ে ভালো বন্ধুর কথা। তার নাম ঋষি। সে অনেক কিছু জানে। ঋষি একদিন বলেছিল আমাকে, আমরা নাকি সবাই একটা গাছের অংশ। গাছটা আছে একটা ছোট গাঁয়ের এক পাশে একটা বাগানে। গায়ের লোকেরা একে বলে পার্ক। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, যেহেতু এটা বিদেশি একজন লেখকের লিটারেচার থেকে এটাকে অনুবাদ করা হয়েছে, সেক্ষেত্রে এখানে যে পরিবেশগুলো, সেটা বাংলার যে ঋতুগুলো আছে সেটার সাথে অনেকটাই অমিল আছে। সবুজ ঘাস বিছানো একটা মাঠ আছে সেই বাগান, চারদিকে অনেক গাছ, নানা ধরনের গাছ। কোনোটার পাতা বড়, কোনোটা ছোট। কারো পাতা বেশ গোল, কারো লম্বাটে। যে গাছে আমার জন্ম, তার পাশে আছে একটা দেবদারু গাছ। দেবদারু গাছ চেনো? দেবদারু গাছ হচ্ছে ওই যে যেগুলোর পাতা বর্ষাকৃতির, রাস্তার দুই ধারে সাজানোর জন্য ব্যবহার করা হয়। লম্বা লম্বা কোকড়ানো পাতা, কিন্তু দূরে আছে একটা মজার গাছ। তার আমার পাতাগুলো মনে হয় আহ দেবদারু গাছ যদি কেউ না চিনে থাকে, সেক্ষেত্রে আমাদের যেহেতু অনলাইনে ক্লাস করছি, আমরা কিন্তু অনলাইনে সার্চ দিয়ে দেখে ফেলতে পারি। তোমরা কি বলো, দেখা যায় কি? ভাইয়া জি স্যার। ঠিক আছে, আমরা যদি না চিনি তাহলে এক ফাঁকে এটা দেখে ফেলি। এইটা হচ্ছে দেবদারু গাছ। এটা কাঠ দিয়ে মানুষ ফার্নিচারও বানায়। অনেক শক্ত একটা কাঠ। তো এটা পাতাটা হয় বর্ষাকৃতির। তোমরা অনেকে এটা দেখে থাকবে যদি 6-7 এর বিজ্ঞান বইয়ে পড়ে থাকো। আচ্ছা, আবার আমরা ফিরে যাই পড়ায়। যখন তার গায়ে হাওয়া লাগে তখন শো শো করে সে গান করে। অন্য গাছের পাতারা চুপ করে শোনে। মাঝে মধ্যে তারা ঝরঝর মরমর করে তালি দেয়। পাতার মতোই অনেক গাছে ফল ধরে, আবার অনেক গাছে ধরে না। যে গাছে আমার জন্ম সেই গাছে কোনো ফল ধরে না। আচ্ছা, এইখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এটা ভেবে ফেলে দিলে হবে না, আচ্ছা এটা তো নর্মাল জিনিস, শুধু বর্ণনা করে গেছে। আসলে কিন্তু তা না। এখানে প্রত্যেকটা জিনিসই মানুষের জীবনের এক একটা পার্টকে তুলে ধরতেছে। এখানে যেমন এক একটা পাতা এক এক রকম, এক একটা পাতা এক এক ধরনের শব্দ করতেছে, গান করতেছে। কোনো গাছে ফল ধরে, কোনো গাছে ফল ধরে না। তো একইভাবে সব মানুষ একরকম না। এক এক মানুষের এক এক রকমের গুণ থাকে।
মেধা থাকে। তো মেধাটা কিন্তু কোনো একটা টপিক দিয়ে আমি ধরে বলে দিতে পারবো না যে এর এই জিনিসে মেধা আছে। আমরা এইটা বলতে পারি যে ও এই জিনিসটা ভালো পারে। মেধাটা ওইভাবে ওটার ডেফিনেশন দেয়া যায়। যেমন একজন গান পারে, আরেকজন পারে না। একজনের মেধা আছে গানে, আরেকজনের নেই। তো আমি যদি বলে আরেকজনকে বলি যে এখানে তুমি গান করো, সে যদি না পারে, আমি তো বলতে পারি না যে তার মেধা নাই। সে হয়তো গান পারে না, সে হয়তো দাবা খেলা পারে, অথবা সে হয়তো অন্য একটা জিনিস ভালো পারে। তো এক একটা মানুষের এক একটা বিষয়ে গুণ থাকে, গাছেরও তাই। একদিন ঋষি বলেছিল গাছগুলো মাটির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু মাটির তলায় আছে তাদের শেকড়। লম্বা মোটা খুব শক্ত শেকড়, মাটি আঁকড়ে ধরেই গাছগুলো দাঁড়িয়ে থাকে। রোজ গাছের ডালে এসে বসে নানা রকমের পাখি রোজ গাছের ডালে এসে বসে নানা রকমের পাখি। গাছের ডালেই তারা বাসা বাঁধে। রাতের বেলা ঘুমিয়ে থাকে, কিন্তু রাত পোয়ানোর আগেই রাতে তাদের ঘুম ভেঙে যায়। আমি যে একটা পাতা, এটা ভাবতে খুব ভালো লাগে আমার, ভালো লাগে আশেপাশের বন্ধুদের। আর আমি সত্যি ভালোবাসি যে যে গাছে আমার জন্ম তাকে। সেই তো আমার মা, তার রস খেয়েই নাকি আমরা বেঁচে আছি, মায়ের দুধের মতো। আমি যে ঘুড়ির মতো আকাশে ভেসে থাকি, হাওয়ার সঙ্গে তালে তালে নাচি, সে কথা ভাবতেই আমার শরীরটা কেমন শিউরে ওঠে। এবার গরমের সময়ে অনেকেই বেড়াতে এসেছে এই বাগানে। ছেলে মেয়েরা, বুড়ো বুড়িরা, নানা বয়সের অনেক লোক, অনেকে এসে বসেছে আমাদের ছায়। আচ্ছা, এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে একটা গাছ কি কাজে লাগে। প্রথমে বলা হচ্ছে যে গাছের গুণ, গাছের বৈশিষ্ট্য, এক একটা গাছ এক এক রকমের হতে পারে। এরপরে কমনলি একটা জিনিস বলছে যে গাছ কি করে। গাছ মানুষদের ছায়া দেয়। এখানে কি বলছে, ঋষি তো সবই জানে। একদিন সে আমাকে বলেছিল ছায়া দেয়া নাকি আমাদের জীবনে একটা লক্ষ্য। এইখানে চলে আসলো গাছের লক্ষ্যের কথা। লক্ষ্য, আমি অবাক হয়ে শুনছিলাম। তারপর ঋষিকে জিজ্ঞেস করলাম লক্ষ্য কি। ঋষি বলল লক্ষ্য হলো বেঁচে থাকার একটা উদ্দেশ্য। আচ্ছা, এই জিনিসটা বিশ্লেষণমূলক একটা প্রশ্ন আসতে পারে যে লক্ষ্য আসলে জিনিসটা কি। এই লাইনটাকে ব্যাখ্যা করতে বলতে পারে। তখন একই সাথে যেমন এইখানের উল্লেখ করা গাছের কথা আসবে, যে গাছের লক্ষ্যটা কি, পাশাপাশি আরেকটা প্যারায় আমরা বলতে পারি আসলে মানুষের জীবনের লক্ষ্যটা এখানে বোঝানো হয়েছে যে মানুষের জীবনের একটা লক্ষ্য আছে। তার জীবনের লক্ষ্য শুধু এটা না যে আমি বেশি বেশি টাকা কামাই করব, এরপর ওটা দিয়ে বাড়ি ঘর বানাবো, সেখানে থাকবো, টাকা উড়াবো, নিজের যে যখন যেটা লাগছে সেটা নিবো। আসলে এটা মানুষের জীবনের উদ্দেশ্য না। এই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আসলে এইখানে একটা গাছ আরেকজনকে ছায়া দিচ্ছে, অর্থাৎ আরেকজনের উপকার করছে, নিজের কোনো স্বার্থ নাই। তো মানুষের ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি, এইভাবে যদি আমরা চিন্তা করি যে আসলে মানুষের নিজের স্বার্থটা চিন্তা না করে আরেকজনের উপকার করা, এটাই আসলে আমাদের লক্ষ্য হওয়া উচিত। তখন হচ্ছে পৃথিবীটা হবে ভিন্ন রকম। আর যদি সবাই শুধু নিজের কথাই চিন্তা করে আর এটাকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে চিন্তা করে, এক একজন আইসোলেটেড হয়ে থাকবে, তখন সমাজ বলে আর কিছু থাকবে না। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা করা হচ্ছে, যে তোমরা আগে পড়ছো বললা, এখানে মানুষ হিসেবে বিশ্রাম করে, বাচ্চারা খেলতে আসে এই পার্কে, বুড়ো বুড়িরা গল্প করে খুব নরম আওয়াজে। আবার গাছ কি করে, গাছ কিন্তু ঠান্ডা বাতাসেরও একটা যোগান দেয়। লাস্টে কিন্তু ঋষি বললো যে এভাবে সবার কাছে লাগতে পারলে জীবনের একটা মানে হয়, তাই না? আচ্ছা, এই যে এইভাবে হচ্ছে যে জীবনের মানে খোঁজা লাগবে, সেটাই ঋষি বোঝানোর চেষ্টা করলো। আসলে সাহিত্য যেগুলো আছে, এগুলো কিন্তু আসলে নিছক গল্প না। সাহিত্য কিন্তু আমাদেরকে শিখায়। এই শিক্ষাগুলো এইভাবে আমাদের প্রত্যেকটা লাইন থেকে বের করে আনতে হবে। যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সবচেয়ে ভালোবাসি বুড়ো বুড়িদের আর বাচ্চাদের। বুড়ো বুড়িরা ঠান্ডা ছায়ায় কেমন চুপচাপ বসে থাকে, বেশি নড়াচড়া করে না, কথা বলে আস্তে আস্তে, যেন ফিস ফিস করে।
দুইজনের কথা বলা হচ্ছে, একটা বুড়ো বুড়ি আর এটা হচ্ছে বাচ্চা। বাচ্চা যারা নিষ্পাপ, এদের মন থাকে নির্মল, এরা মনের আনন্দে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে, এদের মনে কোনো পাপ থাকে না। বুড়ো বুড়িরা যারা হচ্ছে যে অলরেডি জীবনের অনেক বড় বড় অভিজ্ঞতাগুলো নিয়ে ফেলছে, এখন আর তাদের সামনে ওই ফুর্তিটা নাই, বরঞ্চ তারা হচ্ছে লজিক দিয়ে কাজ করে, যুক্তি দিয়ে কাজ করে। খুব সম্ভবত এই জন্যই বলা হচ্ছে যে গাছ ভালোবাসে, ওই ঋষি ভালোবাসে বুড়ো বুড়িদের আর বাচ্চাদের। কিন্তু যারা যুবক যুবতী, এরা কিন্তু একটু অন্য রকমের হয়। এরা কিন্তু আসলে অতটা বুঝে না, খেয়ালের বশে ভুল কাজ করে ফেলে। এবং তারা কিন্তু গাছের নিচে, আমরা কিন্তু দেখি যে সাধারণত বুড়ো বুড়িরা বা বাচ্চারা যে শান্তির খোঁজে গাছের নিচে এসে বসে বা পার্কে যায়, বয়ঃসন্ধিকালের যে যুবক যুবতীরা আছে তারা কিন্তু সেই জন্য যায় না। দেখা গেল যে তারা সেলফি তুলতে যাচ্ছে, অনেকে নিজের ছবি তুলতে যাচ্ছে, যে যেটা তার ফেসবুকে আপলোড করবে। কিন্তু আসলে যেটা মূল শান্তি, সেটা কিন্তু খুঁজতে তারা যায় না। তারা এইসব বিষয়ে অনেকটাই অজ্ঞ। আরো অনেক বিষয় আছে, এখন বলতে যাচ্ছি না। তো তারপর হচ্ছে ছোট ছেলে মেয়েদেরও আমি পছন্দ করি, কিন্তু তারা একটু দুরন্ত হয়। কেউ কেউ আমার মা গাছকে আঘাত করে, কেউ কেউ গাছের বাকলে নিজের নাম লেখে। ওই যে যেটার কথা বললাম, এই কাজগুলা কারা করে? বুড়ো বুড়িরা অবশ্যই করবে না, কারণ তাদের এক্সপিরিয়েন্স আগে থেকেই আছে, অভিজ্ঞতা আছে। আর বাচ্চাদের এগুলো করার কোনো দরকার নেই, তারা নিজেদের মতো খেলাধুলা করে। তাদের মাথায় তখন ওই চিন্তাটা আসেই না যে আচ্ছা আমি গাছের গায়ে নিজের নাম লিখবো অথবা গাছকে আঘাত করব। দেখা যাচ্ছে যে ওরা থাকে ছোট, গাছের নিচে যে পাতাগুলো পড়ে থাকে সেগুলো দিয়ে আমরা ছোটবেলায় খেলতাম। দেখা যায় যে গাছের পাতাগুলোকে 1 টাকা 2 টাকা এইভাবে খেলাধুলা করতাম। তখন কিন্তু তাদের মাথায় ওই জিনিসটা থাকে না যে আমার গাছের পাতাটা ছিঁড়তে হবে। তখন দেখা যায়, ছোটবেলায় আমি খুঁজতাম কি যে যেগুলো হচ্ছে লাল পাতা থাকে, যেগুলো ঝরে গেছে অলরেডি, সেগুলো খুঁজতাম। কাঁচা পাতা ছিঁড়তে গেলে আমার নিজের কাছে কেমন যেন লাগতো যে কাঁচা পাতা, এটা অলরেডি নরম। তো দেখবো যে অনেকে নরম টাকা কিন্তু নিতে চায় না, ওই থেকেও কিন্তু একটা জ্ঞান আসে যে আচ্ছা আমি নরম টাকা কেন নিবো, আমি শক্ত নিবো, ভালো ধরনের একটা টাকা নিবো। আচ্ছা, এরপর আমরা আগাই। তারপর হলো হেমন্ত। কার্তিকের রাতে কেমন শীত শীত করতে শুরু করলো, অগ্রহায়ণের শুরুতে এক রাতে সত্যি খুব ঠান্ডা পড়লো। এই যে ঋতু চেঞ্জ হচ্ছে, পাশাপাশি পাতার যে নিজস্ব অভিজ্ঞতা এটাও চেঞ্জ হচ্ছে, ধ্যান ধারণা এগুলোও চেঞ্জ হচ্ছে নিজের জীবনের প্রতি। মানুষ যেই নিজের এক একটা জীবনের এক একটা অভিজ্ঞতা ফেস করে, তার কারণে কিন্তু তার আহ চলার যে ধারাটা আছে সেটাও পরিবর্তন হয়ে যায় আস্তে আস্তে। আচ্ছা, ঋষিকে জিজ্ঞেস করলাম এটা কি ভাই, সে বলল রাতের বেলা হিম পড়েছিল। হিম? হিম কি, আমি আবার জিজ্ঞেস করলাম। সে বুঝিয়ে বলল বেশি ঠান্ডা পড়লে বাতাসে যে বাষ্প থাকে তাই জমে গিয়ে নাকি হিম পড়ে, মানে তুষারপাত। বুঝলে কিশোর? হিম থেকে বোঝা যাচ্ছে শীতকালে এসে গেছে। দেখবে কিরকম শীত পড়ে, আর চারদিকটাই ঢেকে যাবে সাদা বরফে। মনে হবে যেন কে সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ঋষি বলল, সব জানতার মতো। আমাদের ফ্রেন্ড সার্কেলে এরকম দু একজন থাকে না, যারা সবকিছুই জানে, বোঝে, জ্ঞান দিতে আসে। আর আমরাও তাদের কাছে যাই, যে আসলে জ্ঞান নেওয়া দরকার আমাদের। হিম পড়ার পর কদিন কেটে গেছে, একদিন বিকেলে এদিক ওদিক চেয়ে দেখলাম, কেমন যেন মনে হলো সমস্ত বাগানটার রং বদলে যাচ্ছে। এই যে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনই জীবনের নিয়ম, সেটা এখানে বারবার প্রত্যেকটা প্যারায় বুঝিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা অনুচ্ছেদে এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আসলে পরিবর্তনই জীবনের নিয়ম। যেমন এখানে বলা হচ্ছে যে রং বদলে যাচ্ছে পুরা বাগানের, অর্থাৎ কি, গাছ গাছের পাতাগুলো বয়স হচ্ছে, গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তো এক একজনের এক এক রঙের কথা বলা হচ্ছে, এই রংগুলো কিভাবে আসছে, এই রংগুলোর সাথে যদি আমরা একটু মিল খুঁজি, হয়তো অতটা মিল পাবো না, কিন্তু এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। যদি বলি যে আমরা আমাদের জীবনের বিভিন্ন ঘটনা থেকে অভিজ্ঞতা লাভ করে যে জ্ঞানটা লাভ করি, সেটা আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারি। এই অভিজ্ঞতা লাভের আলোকে কিন্তু
এক একজনের লাইফস্টাইলটা এক এক রকম হয়। আমরা মূলত সেই জিনিসটা এখানে বুঝতে পারছি যে আসলে এক একটা পাতার রং এক এক রকম হচ্ছে। কেন হচ্ছে? দেখা যাচ্ছে যে কোনো পাতা হয়তো আলোর একটু বেশি কাছে আছে, কোনো পাতা মগডালে আছে, কোনো পাতা একদম নিচে থাকে যেখানে সে কোনো আলোই পাচ্ছে না। এটাও কিন্তু একটা কারণ যে একটা পাতা বেগুনি হচ্ছে, একটা পাতা হলুদ, আর একটা পাতা কমলা। এক একজনের লাইফস্টাইলটা কিন্তু এক এক রকম। আচ্ছা, এখানে এই জিনিসটা বলা হচ্ছে আমরা তো সবাই একই মায়ের সন্তান, তাহলে এমন বিচিত্র রং হলো কেন আমাদের? ঋষিকে জিজ্ঞেস করলাম, সে বিজ্ঞের মতো উত্তর দিল, হ্যাঁ, আমার আমরা একই গাছের পাতা, কিন্তু আমরা সবাই আলাদা। আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা, সূর্যের আলো আমাদের উপর পড়েছে এক এক ভাবে। এই যে এইটাই হচ্ছে মেইন লাইন, আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা, আমরা সবাই আলাদা, আমাদের গুণ আলাদা, আমাদের জীবনের অভিজ্ঞতা আলাদা, আমাদের রং এক এক রকম হবে না কেন? জানো এই রঙের মরশুমকে কি বলে? একে বলে হেমন্ত, ঝরে যাওয়ার কাল। ঋষির কথা শুনে কি এক অজানা ভয়ে মনটা দুলে উঠল। শিশুকাল পার হয়, কিশোরকাল পার হয়, এরপরে যৌবনকাল পার হয়, তারপর মধ্যবয়স যখন আসে, তখন কিন্তু আমাদের মনে ওই রংটা আর থাকে না যে আচ্ছা আমরা নিজেদের মতো একটু চলি, একটু রং করে বেড়াই। ওই জিনিসটা কিন্তু আমাদের ভিতর থাকে না। তখন আমরা ভবিষ্যতে চিন্তা করি, একটু জ্ঞান দিয়ে চিন্তা করি যে আসলে আমাদের কি হবে, আমরা তো মৃত্যুর অনেকটা কাছাকাছি চলে যাচ্ছি। এই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে ঋষির কথা শুনে কি এক অজানা ভয়ে মনটা দুলে উঠলো। এইখানে যে হেমন্তকালের কথা বলা হচ্ছে, এটাকে যদি আমরা মানব জীবনের একটা পর্যায়ের সাথে তুলনা করি, তাহলে বলতে পারি এটা মধ্যবয়সী যারা আছে তাদের সাথে এটা একটা মিল পাই আমরা। মধ্যবয়সের সাথে হেমন্তের মিল পাই। আচ্ছা, তোমরা কি সবাই আছো না ঘুমায় গেছো? জি ভাইয়া আছি তো। আচ্ছা আচ্ছা। এরই মধ্যে একদিন ভারী অদ্ভুত একটা ঘটনা ঘটলো। সেই ছেলেবেলা থেকে হাওয়ার সঙ্গে নেচে নেচে বড় হয়েছি। হাওয়াকে চিরদিন দেখেছি কি প্রসন্ন, রাগ দেখিনি কখন। তাকে দেখেছি মিতা বলে, সেই হাওয়ায় একদিন এলো কি প্রচন্ড রাগী চেহারায়। এতদিন তার ঘাড়ে চড়ে খেলেছি, আজ মনে হলো বোটা থেকে সে আমাদের ছিঁড়ে নেবে। এই জিনিসটা। আচ্ছা, আমি যেই প্যারাগুলো নিয়ে কথা বলছি, যেই প্যারায় যেই টপিক গুলা বলছি, যে এই জায়গার সাথে মানব জীবনের ওই জিনিসটার মিল পাওয়া যায়, এগুলো কিন্তু তোমরা নোট করে ফেলো সাথে সাথে, এবং প্যারাটাও দাগিয়ে রাখো। দরকার হলে যে ওই প্যারার পাশে ওই টপিকটা ছোট্ট একটা ওয়ার্ড, কিওয়ার্ড যেটাকে আমরা বলি, ওই ওয়ার্ডটা লিখে রাখো যাতে পরবর্তীতে মনে থাকে। আচ্ছা, এই প্যারাটায় যেটা বলা হলো সেটা হচ্ছে যে মানুষের অনেক বন্ধু থাকতেই পারে, কিন্তু মানুষের বন্ধু কিন্তু সবসময় তার সাথে ভালো ব্যবহার করবে এমনটা ভাবা যায় না। কারণ তারও একটা জীবন আছে, তারও একটা লাইফস্টাইল আছে, সে নিজের ধারায় চলে। এই জিনিসটা সবচেয়ে বেশি উপলব্ধি হয় তোমরা যখন ভার্সিটিতে উঠবা, অ্যাডমিশন টেস্ট, দেখা গেল এক একটা ফ্রেন্ড, তোমাদের যার বেস্ট ফ্রেন্ড আছে, এক একটা ফ্রেন্ড দেখো এক এক জায়গায় চলে গেল। লালমনিরহাটে একজন আছো, পাবনা একজন আছো। কেউ দেখা গেল যে রাজশাহী ভার্সিটিতে চান্স পাইলো, কেউ দেখা গেল যে ঢাকা ভার্সিটিতে চান্স পাইলো, কেউ দেখা গেল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইলো। এক একজন এক এক জায়গায় চলে গেল। আবার কেউ দেখা গেল যে আইএলটিএস টাইলস দিয়ে দেশের বাইরেই চলে গেল একদম। তখন হয়তো একটু খারাপ লাগে, তখন সে কিন্তু তোমাকে অতটা সময় দিতে পারে না। তখন দেখা যাচ্ছে যে তুমি তার সাথে যখন কথা বলতেছো, হয়তো সে একটু বিরক্ত হয়, হয়তো একটু রাগ করে, কারণ তার সাথে তোমার টাইমটা তখন মিলতেছে না, তোমরা আর একসাথে নাই। এই জিনিসটাও একভাবে তুলে ধরছে একটা পাতার নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে। একটা ডাল ভেঙে গেল পাশের গাছটার, সত্যি আমরা পাতারা সবাই ভয় পেয়ে কাঁপতে থাকলাম। আমরা একে অন্যকে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে? সব জানতে ঋষি উত্তর দিল, বললো তোমরা জানো না, কিন্তু হেমন্তের প্রথম দিকে এটা হয়েই থাকে। এটা হলো পাতাদের বাসা বদলের সময়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যাওয়ার সময়। লোকেরা একে বলে মরে যাওয়া, এক কথায় মৃত্যু। আমি সহজেই ভয় পাই। ঋষিকে জিজ্ঞেস করলাম, আমরা কি সবাই মরে যাব? হ্যাঁ, আমরা সবাই মরে যাব, মরে যাওয়াই জীবনের রীতি।
বড় ছোট দুর্বল সবল কেউই চিরদিন বেঁচে থাকে না, আমরা মরে যাব। আমরা মলিন মুখে দেখে ঋষি একটু থেমে গেল, তারপর আবার বলল, দেখো কিশলয়, আমরা সবাই আসি একটা কাজ নিয়ে। এই লাইনটাও ইম্পর্টেন্ট। আমরা আসি একটা কাজ নিয়ে, অর্থাৎ আমরা কিন্তু শুধু শুধু এই পৃথিবীতে আসিনি। যেমন ধরো, আমি জীবনের সবকিছুরই একটা রিজন থাকে। তুমি আজকে হয়তো 2,000 টাকা হঠাৎ করে পেয়ে গেলা, ঠিক আছে, এরও একটা কারণ থাকতে পারে। এমন না যে তোমাকে কোক কেনার জন্য টাকা দেওয়া হয়েছে বা কোক কেনার জন্য সৃষ্টিকর্তা তোমাকে এই টাকাটা কোনো একভাবে দিয়ে দিল। এটা এমনও হতে পারে যে তুমি আগে থেকেই তোমার দান করার অভ্যাস আছে, তুমি গরিব মানুষকে টাকা পয়সা দান করো। রাস্তায় একজনকে দেখলা, তাকে 10 টাকা দিলা, আরেকজনকে দেখলা 20 টাকা দিলা। অথবা তোমার মনে এমন একটা নিয়ত থাকতে পারে যে আচ্ছা, আমার কাছে যদি এখন টাকা থাকতো আমি সব গরিবকে ধনী বানিয়ে দিতাম, বা তাদেরকে একটা সাস্টেনেবল লিভিং এর আন্ডারে নিয়ে আসতে পারতাম। সেটা কিন্তু মনে করতে পারো। তো তখন হয়তো সৃষ্টিকর্তা দেখলো, আচ্ছা এই লোকটা তো ভালো, সে তো ভালো কাজ করতেছে, তখন তোমাকে তিনি কোনো একভাবে টাকাটা দিলেন, যাতে তুমি আরো বেশি করে তাদেরকে সাহায্য করতে পারো। এটা আমি বললাম একভাবে, এটা একভাবে আসলে হতেও পারে, নাও হতে পারে। মুক্ত চিন্তা যেটাকে আমরা বলি। তো আমরা কিন্তু আসি একটা কাজ নিয়ে। আমাদের সবারই একটা কোনো না কোনো জায়গায় একটা ভ্যালু থাকে কারো না কারো কাছে, বা কোনো একটা ঘটনার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত থাকি। আমাদের কাছে মনে হতে পারে, আচ্ছা আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, এটার স্ক্রিনটা ফেটে গেছে, এটা কেন হলো? এটা তো নাও হতে পারতো, কিন্তু তুমি ওই ফোনের স্ক্রিন ঠিক করতে নিয়ে গেলে একটা দোকানে, তোমার ফোনের স্ক্রিনটা চেঞ্জ করে দিল, তোমার লাগলো 80 টাকা। ওই যে দোকানদার, তার কিন্তু একটা আয় রোজগারের ব্যবস্থা হয়ে গেল, তার কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হয়ে গেল। এটাও কিন্তু একটা কারণ। তোমার এই পৃথিবীতে বেঁচে থাকার অনেকগুলা কারণ আছে, একটা দুইটা না। তো এইভাবেও তুমি কিন্তু চিন্তা করতে পারো যে আমরা সবাই আসি একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করতে। সূর্যের আলোতে আমরা বেড়ে উঠি, চাঁদের আলো গায়ে মাখি, হাওয়ার সঙ্গে নাচি, বৃষ্টিতে স্নান স্নান করি। আমরা নাচতে শিখি, গাইতে শিখি, হাসতে শিখি, কখনো কখনো কাঁদিও। কিন্তু আমাদের কাজ শেষ হলে আমরা চলে যাই, আমরা মরে যাই। যখন এই দুনিয়ায় আমাদের আহ যে কাজ আছে সেই কাজটা শেষ হয়ে যাবে, আমাদের বেঁচে থাকা যে প্রয়োজন সেটাও ফুরিয়ে যাবে। ঋষির সব কথাই আমি নীরবে মেনে নিয়েছি, কোনোদিন প্রতিবাদ করিনি। কিন্তু আজ পারলাম না, প্রায় প্রতিবাদের সুরে গলায় জোরে এনে বললাম, আমি মরবো না। তারপর থেমে আবার বললাম, ঋষি তুমি কি মরবে? ঋষির মুখের একটি পেশিও নড়লো না। আচ্ছা, এখন বলতে পারো যে পাতার মুখের পেশি কিভাবে আসতে পারে? যেহেতু আমরা পড়তেছি একটা কল্প কাহিনী, এখানে সবকিছু হইতে পারে। পাতার হাত পা মুখ সব থাকতে পারে, পাতা কথাও বলতে পারে, পাতা উড়াউড়িও করতে পারে, সবকিছু করতে পারে। যেহেতু এখানে লেখকের মূল উদ্দেশ্য মানুষকে বোঝানো, মানুষকে একটা শিক্ষা দেয়া, সেক্ষেত্রে আমি এটা সায়েন্স ফিকশন লিখলাম, নাকি ট্র্যাজেডি লিখলাম, নাকি রম্য রচনা লিখলাম, তাতে কিছুই যায় আসে না। মূল জিনিসটা হচ্ছে আমি এটা দিয়ে কি মেসেজটা দিচ্ছি মানুষদেরকে। অবলীলায় বলল, হ্যাঁ আমি মরবো তো, আমার যখন সময় হবে তখন আমি মরে যাব। সময়? কখন সময় হবে আমি জিজ্ঞেস করলাম। ঋষি বলল, সেটা কেউই ঠিক করে জানে না। আমি ভাবলাম ঋষি নিশ্চয়ই ভুল বলেছে। এই যে আমি বেঁচে আছি, ভাবছি, ভালোবাসছি, কল্পনা করছি, আমি কি মরতে পারি? কখনো না। কিন্তু দিন যায়, আমি লক্ষ্য করি আরো পাতা ঝরে পড়ছে, মা গাছের কাছ থেকে বিদায় নিচ্ছে। তাহলে ঋষি কি ঠিক বলেছে? তাহলে এদের কি সময় হয়ে গেছে? আমি লক্ষ্য করলাম কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, হাওয়াকে ফাঁকি দিতে চায়। আবার কেউ কেউ হাওয়ায় চড়ে মৃত্যুর রথলে নিজের বাঁধনটাকে ছেড়ে দেয়, তারপর ঝরে পড়ে নীরবে শান্তভাবে। অনেক মানুষকে দেখবা যে দুনিয়ায় অনেক ধন দৌলত কামাই করছে, ওদের নিজের জীবনের লক্ষ্যই কিন্তু ছিল এই যে সে বেশি বেশি টাকা কামাই করবে, সে জমি কিনবে, বাড়ি বানাবে। এরাই কি করে? এরাই কিন্তু জীবনটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, এরা মরতে চায় না আসলে। আরেক ভাবে আমরা চিন্তা করলে দেখতে পারি, কিছু কিছু মানুষ আছে
যারা হচ্ছে যে সবসময় মানুষের উপকার করে বেড়াইছে, টাকা পয়সা চিন্তা করে নাই, যখন যাকে পারছে তখনই দান করছে, যখন যার উপকার করতে পারছে তারই উপকার করছে। তার কিন্তু জীবনের উদ্দেশ্যটা সে বুঝে গেছে। যখন মৃত্যু তার কাছে আসে, সে বুঝতে পারে যে আচ্ছা, আমি এখন চলে যাব, আমার জায়গায় তো অন্য কেউ আসবে, এই জায়গা তো চিরদিন ফাঁকা থাকবে না। অর্থাৎ আমার কাজটা এখন সময় ফুরিয়ে আসছে, আমার কাজটা শেষ হয়ে গেছে, তো এখন আমি চলে যাইতেই পারি। এটা কোনো বড় কোনো ব্যাপার না। এটা ও ওইভাবে চিন্তা করে। তখন কি করে? তখন ওই যে মৃত্যুর রথ এলে নিজের বাঁধনটাকে ছেড়ে দেয়। দিন থেমে থাকে না। তারই মধ্যে একদিন আমি চারিদিকটা চেয়ে দেখি, দেখলাম গাছের ডালগুলো প্রায় শূন্য হয়ে গেছে। একদিন ঋষিকে বললাম, ঋষি তুমি বোধহয় ঠিক, হয়তো মরতেই হবে, কিন্তু আমার ভয় হচ্ছে। আমি জানি না নিচে গভীরে কি আছে। মনে হয় সেখানে আছে এক রাশ জমাট অন্ধকার। মানুষের ভয় কখন হয়? তোমরা কি বলতে পারো মানুষের ভয় কখন হয়? যখন সে নিজের কাজটা ঠিক মতো করতে পারে না। সাপোজ যদি পরীক্ষায় ভালো প্রিপারেশন না থাকে তখন ভয় করবে পরীক্ষা দিতে, এরকম। আচ্ছা, কে বললো এটা? মুনতাহা। আচ্ছা, মুনতাহা তুমি জয়েন করছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ বলতে পারবা যে আসলে আমরা ভয় কেন পাই? অজানা জিনিসকে ভয় পাই। হ্যাঁ, আর একটু স্পেসিফিক করে যদি আমি বলি, সেটা হচ্ছে আমরা ভবিষ্যৎকে ভয় পাই। আমরা যখনই ভবিষ্যতের মানে কোনো একটা কাজ করলাম, তার ফলের কথা যখন চিন্তা করি, রেজাল্টের কথা চিন্তা করি, তখন আমরা ভয় পাই। তাহলে এই যে এখানে কি জিনিসটা হলো? কর্মফল। কর্মফলকে আমরা ভয় পাই। আমি একটা কাজ করলাম, বা আমি একটা কাজ করলামই না, কিন্তু আমি চিন্তা করতেছি আচ্ছা এইটা করলে এটা রেজাল্টটা কি হতে পারে, এই জিনিসটাকে আমরা ভয় পাই। যেই জিনিসটা আমরা জানি না, যে জিনিসটা আমাদের হাতে নাই, সেই জিনিসটার কথা যখন আমরা চিন্তা করি, তখনই আমরা ভয় পাই। যেমন এই যে আমাদের নিয়তি, আমাদের যে ভাগ্য, এটা কিন্তু আমাদের হাতে নাই। আমরা যদি বারবার চিন্তা করি আচ্ছা ভবিষ্যতে আমার কি হবে, আমি কোন ভার্সিটিতে চান্স পাবো, আমার কি A+ আসবে নাকি আসবে না, আমি কি যদি ডাক্তারি একটা পরীক্ষা দিই আমি কি ভালো ডাক্তার হইতে পারবো নাকি হচ্ছে ফেল করব, যে এই যে চিন্তাগুলো যখন আসে, তখনই কিন্তু আমরা ভয় পাই। তুমি যখন এই আমরা কিন্তু দুইটা জিনিস হ্যান্ডেল করতে পারি না। একটা হচ্ছে আমাদের ভূত, অর্থাৎ অতীত, আর এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। কারণ অতীত যেটা হয়ে গেছে, এটা নিয়ে চিন্তা করে লাভ নাই। যেটা হয়ে গেছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, শুধু শুধু মনে কষ্ট পাবো। হয়তো ভালো দিনগুলোকে আমরা স্মরণ করতে পারি, খারাপ দিনগুলোকে না। আর ভবিষ্যৎ, যেটা আমাদের হাতে নাই, আমরা কি করব না করবো এটা আসলে আমরা জানতে পারি না, তো সেটা নিয়ে তো আমাদের শুধু শুধু চিন্তা করে লাভ নেই। আমরা সবকিছু ভাগ্যের উপরেই ছেড়ে দেব, যে আচ্ছা ভবিষ্যতে যা আছে সেটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু বর্তমান, প্রেজেন্টে কি হচ্ছে, বর্তমানে আমরা কি করছি, সেইটার উপর আমরা গুরুত্ব দিব। যে আমি যে কাজটা করছি, সেই কাজটা আমি ভালোভাবে করব। এই কাজটা ভবিষ্যতে কি হবে না হবে সেটা আমার চিন্তা করার দরকার নেই। আমরা শুধু বিবেক দিয়ে চিন্তা করব, আচ্ছা এই জিনিসটা মানুষের ভালো উপকারে লাগবে নাকি উপকারে লাগবে না, এই জিনিসটা খালি আমরা চিন্তা করব। এইখানে এই লাইনটা কিন্তু থেকে কিন্তু আমরা এইটাই বুঝতে পারি, যে কিন্তু আমার ভয় হচ্ছে আমি জানি না নিচে গভীরে কি আছে। যেটা আমরা জানি না, সেই জিনিসটাকে আমরা ভয় পাই। শান্ত কণ্ঠে ঋষি বলল, দেখো কিশলয়, আমরা যা জানি না তাকে আমরা সবাই ভয় পাই। আচ্ছা, তোমরা কি সবাই একটা গ্রুপে অ্যাড আছো? জি ভাইয়া। আচ্ছা, মুনতাহা কোত্থেকে শুরু করছো, জয়েন করছো কোত্থেকে? আমি 71 পেজ থেকে জয়েন করেছি। আচ্ছা, 71 পেজ থেকে। আগের যেগুলো আছে ওগুলা আহ, একটু যারা নোট করছো তারা একটু শেয়ার করো ওই গ্রুপে একজন আরেকজনের সাথে। আর মুনতাহা আগের দিনে যেই পড়াটা ছিল
ওই বাংলা ভাষার সংকট, সেটা যেগুলো নোট করছো সেটা একটু শেয়ার করে দিও তোমাদের ওই গ্রুপটা। আচ্ছা ভাইয়া। স্যার আমি তো কোনো গ্রুপে অ্যাড নাই। আচ্ছা, তোমরা যারা নতুন জয়েন করেছো আজকে, এই জন্য তোমাদেরকে এখনো গ্রুপে অ্যাড করা হয়নি। ইনশাল্লাহ তোমাদেরকেও গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর আজকে যে ক্লাসগুলো করছো, এই ক্লাস ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে দেয়া হবে, এবং প্রিভিয়াস ডে গুলোতে যে ক্লাসগুলো হয়েছে সেগুলোরও ক্লাস লিংক গুলো তোমাদেরকে দিয়ে দেয়া হবে। তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি, যারা নতুন জয়েন করেছো। জি স্যার। আচ্ছা, এবার বুঝতে পারছো যে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই, ভয় পাওয়া যাবে না, সবকিছুই হবে, সামনে কিছু না কিছু একটা হবে, এটাকে ভয় পেলে হবে না। আচ্ছা, কিন্তু বসন্ত গিয়ে যখন গরমের সময় এলো তখন তো আমরা ভয় পাইনি, গরমের সময় গিয়ে যখন হেমন্ত এলো তখনও তো ভয় পাইনি। এই পরিবর্তনই স্বাভাবিক, পরিবর্তনই জীবনের নিয়ম। তাহলে মৃত্যুর ঋতু দেখে ভয় পাবো কেন? আমাদের মা গাছ, সেও কি মরে যাবে? হ্যাঁ, একদিন সেও মরে যাবে, কিন্তু সে কথা থাক। মনে রেখো, এই গাছের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সে হলো জীবন। জীবনের কোনো শেষ নেই, আমরা সেই অন্তহীন জীবনের অংশ। ঋষি বুঝিয়ে বলল। আমরা কি আবার ফিরে আসবো আগামী বসন্তে? না, আমরা বোধহয় ফিরবো না, কিন্তু জীবন জীবন থেমে থাকবে না, জীবন আবার আসবে। জীবন কিভাবে আসবে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, কয়েক হাজার বছর আগে, ধরো যে 10,000 বা 20,000 বছর আগে, এই পৃথিবীতে কিন্তু মানুষের সংখ্যা এত বেশি ছিল না, এই এত বিলিয়ন বিলিয়ন মানুষ কিন্তু ছিল না, এরা কিন্তু সংখ্যায় ছিল খুব কম। কিন্তু এদের শরীরের আকৃতি, আকার, এগুলো কিন্তু ছিল অনেক বড়। আমরা যদি বিভিন্ন ফসিল বা এগুলা দেখতে পাই, বিভিন্ন মিউজিয়ামে রাখা আছে, তো সেগুলো দেখলে আমরা বুঝতে পারবো তাদের হাইট বা ওয়েট যা আছে, যেগুলো দৈর্ঘ্য প্রস্থ, এগুলো কিন্তু একটা ধারণা আমরা পেতে পারি। কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষের আকার আকৃতি কিন্তু ছোট হচ্ছে। এর একটা রিজন হিসেবে আমরা কিন্তু চিন্তা করতে পারি যে মানুষ, পৃথিবীতে জায়গা কম, মানুষ যখন বাড়ছে তখন এত বড় সাইজের মানুষ যখন থাকবে, এরা তো এখানে থাকতে পারবে না। হাই রাইজ আগে হতো না, হাই রাইজ কিন্তু এখন হচ্ছে। এই যে 100 তলা 200 তলা বিল্ডিং, এটা কিন্তু এখন হচ্ছে। অর্থাৎ দেখো, মানুষ, মানুষের জায়গা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, একজন মানুষ মারা গেলে 2জন মানুষ আসছে। আমাদের বাবা মা, ধরো তাদের 2জন বা 4জন সন্তান, বাবা মা চলে গেল, রেখে গেল আরো 4জন। জীবন কিন্তু থেমে থাকতেছে না, জীবন কিন্তু কোনো না কোনো ভাবে আবার ফিরে আসতেছে। আমার মন তবু তৃপ্তি পায় না, এখন সান্ত্বনা পায় না। আবার বলি, তাহলে এই যে এলাম, এই যে বড় হলাম, হাসি কান্না এতদিন বেঁচে থাকলাম, এর মানে কি? একটু থেমে আবার ভেবে বললাম, যদি ঝরেই যাব, যদি বিদায় নিতেই হবে, তাহলে এসেছিলাম কেন? কোনো আবেগ দেখালো না ঋষি, কারণ এটা আবেগ দেখানোর কোনো বিষয় না, ওর অভিজ্ঞতা আগেই হয়ে গেছে। বললো, এটাই জীবন। এই যে সূর্যের আলোতে বেঁচে থাকলাম, এই যে চাঁদের আলোর স্নেহ শীতল স্পর্শ পেলাম, এই তো জীবন। একসঙ্গে আনন্দের সময় কাটিয়েছি আমরা, ছায়া দিয়েছি বুড়ো বুড়ি আর শিশুদের, দেখেছি, সেবা করেছি, হেমন্তে রঙের খেলা দেখেছি, দেখেছি ঋতু বদলের পালা। এই কি যথেষ্ট নয়? এই তো জীবন। আসলে জীবনের মানেটা কিন্তু এইটাই, যে আমরা এখানে যে নৈসর্গিক সৌন্দর্য আছে, প্রকৃতি আছে, সেটাকে উপভোগ করব, অন্যকে সাহায্য করব, এবং যেটা পরিবর্তন আছে সেটাকে মেনে নিব। এখানে কোনো কিছু আঁকড়ে ধরে থাকার মতো নাই আসলে, যেহেতু সবকিছুই পরিবর্তন হচ্ছে, আমরা জানি না ভবিষ্যতে কি হবে, সেটা নিয়ে ভয় ভয় পেয়ে লাভ নেই। টাকা আজকে আছে, টাকা কালকে থাকবে না। কিন্তু আমার যে জীবনের উদ্দেশ্য, সেটা যদি আমি পূরণ করি, তাহলে কিন্তু আমার মনে এই চিন্তাটা থাকবে না যে আচ্ছা ভবিষ্যতে কি হবে, আমি মারা গেলে কি হবে। সেদিন গোধূলি আলোয় হাওয়ার রথ এলো, ঋষি তাতে চেপে বসলো। মনে হলো পড়ে যেতে যেতেও সে শান্ত হাসিতে উদ্ভাসিত। দূরে যেতে যেতে আমাকে বলল, কিশলয়, এখনকার মতো বিদায় ভাই। ডালটায় আর কেউ নেই, ডালটায় আর কেউ বাকি নেই, শুধু আমি একা। কোথায় গেল আলো, বেনু, পর্ণা? খেয়াল করিনি তো। কোথায় গেল আমার সবচেয়ে বড় বন্ধু ঋষি? আমি বেঁচে আছি, কিন্তু নিঃসঙ্গ। জীবনে এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের যে এত বন্ধু বান্ধব, এত আত্মীয় স্বজন, এরা কেউ নাই, শুধুমাত্র আমরাই বেঁচে আছি, আমরাই সবচেয়ে বয়স্ক, আর বাকি সবাই। ভাইয়া, বনু আর পড়না শব্দের অর্থ কি? আচ্ছা, এইখানে
এগুলো সব পাতার নাম। তো পাতার নাম তো কখনো আহ ওইভাবে হতে পারে না, কিন্তু যেহেতু এটা কল্প কাহিনী একটা নাম দিছে। আলো মানে আমরা জানি লাইট, এই আলোটা কিন্তু একটা পাতার নাম হতে পারে না, কিন্তু যেহেতু লেখক কল্প কাহিনী লিখছে সেক্ষেত্রে সবই হতে পারে। বেণু শব্দের অর্থ বাঁশি, আর পর্ণ শব্দের অর্থ পাতা। তো সেটারই একটা ফিমেল ভার্সন, স্ত্রীলিঙ্গ হচ্ছে পর্ণা। যেমন মেয়েদের নাম রাখার ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই যে নামটাকে আকার দিয়ে একটা মেয়েলি নাম বানানো হচ্ছে। যেমন তৃণ শব্দের অর্থ ঘাস, তৃণা শব্দের অর্থ ঘাসময়, এই ধরনের কিছু। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, নিঃসঙ্গ। পরের দিন মৌসুমের প্রথম বরফ পড়লো, পেঁজা তুলোর মতো সুন্দর, কোনো ভার নেই, তার কিন্তু ভারী ঠান্ডা। সেই সঙ্গে কনকনে উত্তরে হাওয়া, সূর্যের আলো দেখা গেল না প্রায় সারাদিন। আচ্ছা, এখানে বলা হচ্ছে সেই সঙ্গে কনকনে উত্তরে হাওয়া। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারো যে বাংলাদেশে গ্রীষ্মকালে বাতাস কোন দিক থেকে আসে আর শীতকালে বাতাস কোন দিক থেকে আসে? দক্ষিণ দিক থেকে আসে গ্রীষ্মকালে, আর উত্তর দিক থেকে আসে শীতকালে। হ্যাঁ, দক্ষিণ পূর্ব দিক থেকে আসে গ্রীষ্মকালে, মানে কোনাকুনি বরাবর। আর উত্তর পশ্চিম পশ্চিম দিক থেকে, হ্যাঁ, উত্তর পশ্চিম দিক থেকে আসে। তো এই জিনিসগুলা হচ্ছে আমরা আমরা যখন বিল্ডিং ডিজাইন করি বা বাড়ি ঘর বানাই, দেখবা যে আমাদের যত পূর্বপুরুষরা আছে, গ্রামের মানুষরা, ওরা কিন্তু এই অভিজ্ঞতাটা থেকেই বাড়িঘর বানাতো। যে আচ্ছা, উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসবে, ওই জায়গাটা আমার ব্লক করে রাখতে হবে, আটকায় রাখতে হবে, ওইখানে বেশি ওপেনিং দেওয়া যাবে না, খোলা রাখা যাবে না, কিন্তু জানলা দিতে হবে আমার দক্ষিণ দিকে, দক্ষিণ দিকটা বেশি খোলা রাখতে হবে। তো বাংলাদেশের বিভিন্ন উপজাতিরা দেখা যায় যে নিজেদের, ওদের একটা বিশ্বাস থাকে যে ঘরে কোনো জানলা দেয়া যাবে না, ঘরটাকে যতটা বদ্ধ রাখা যায় আর কি। এটাকে অনেকটা প্রেতবাদ বলা যায় আর কি। তো ওরা শুধু ঘরের দরজাটাই রাখে, আর দরজাটা দেয় দক্ষিণ দিকে, যাতে অন্তত বাতাসটা আসে ঘরে, সূর্যের আলো দেখা। আচ্ছা, তোমরা নিজেরাও যখন ধরো যে কেউ একজন সাহিত্য লেখলা, সাহিত্য লেখার ক্ষেত্রে কিন্তু অনেকগুলা বিষয় মাথার মধ্যে রাখতে হয়। যে আচ্ছা, পরিবেশটা কখন কেমন হচ্ছে, আমাকে লজিক দিয়ে লিখতে হবে, ইললজিক্যাল কিছু লেখা যাবে না। তো একজন লেখক কিন্তু অনেক দিক বিবেচনা করে তারপর একটা লেখা লিখতেছে। তো তুমি যদি কারো জীবন নিয়ে লেখো, বায়োগ্রাফি, তখন দেখা যাচ্ছে যে তার জীবনে যা হচ্ছে তাই সরাসরি তুলে দিতে পারতেছো। তো যখন তুমি নিজে বানায় লিখতেছো কল্প কাহিনী, তখন অবশ্যই প্রত্যেকটা বিষয়ের পিছনে লজিক থাকতে হবে। আর যখন তুমি রম্য রচনা লিখতেছো, কৌতুক লিখতেছো, তখন কোনো বিষয়েরই কোনো লজিক নাই, তখন তোমার লিখতে হবে লজিক ছাড়া জিনিস। আমাদের কোন বিষয়ে হাসি পায় বেশি, যে জিনিসে কোনো লজিক থাকে না আসলে। আচ্ছা, তারপর আমরা আগেই, ডালটাকে ধরে রাখার শক্তি আমার যেন লোপ পাচ্ছে, তারই মধ্যে বরফ পড়ছে নিঃশব্দে, রাতের নীরব অন্ধকারে, অজানা কার যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সেই সঙ্গে আমার উপর বরফ জমে উঠছে ধীরে ধীরে। ভোরবেলাতে একটা হাওয়া এলো, সেই সঙ্গে যেন এলো অজানার আহ্বান। আচ্ছা, এই শব্দটা উচ্চারণ করো তো। কোনটা ভাইয়া? আহ্বান। এই যে, হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ করো তো। জি। আহ্বান। আচ্ছা, আরেকজন বলো। আহ্বান। আচ্ছা, দুইজন হলো, আরেকজন। আহ্বান। এই শব্দটা আমার নোটপ্যাডকে দেখা যাচ্ছে যেটা লিখতেছি? জি ভাইয়া। এই শব্দটার উচ্চারণ হবে আহ্বান।
আহ্বান। বুঝতে পারছো? আহ্বান আহ্বান। সেম জি ভাবে ভাইয়া। এইটার উচ্চারণ কি হবে বলো তো? বিহবল। এইটার উচ্চারণ হবে বিহ্বল। ঠিক আছে? আর কখনো ভুলবা? না ভাইয়া। না ভাইয়া। আও আহ্বান বিহ্বল, এটা তোমাদের পরে কাজে লাগবে। আমি ডালটাকে ছেড়ে দিলাম, একটুও লাগলো না আমার। আমি যেন ভেসে চলেছি নিচের দিকে খুব ধীরে। তারপর মাটিতে পড়ে প্রথমবারের মতো দেখতে পেলাম পুরো গাছটাকে, কি বিশাল, কি দৃঢ়। নিশ্চিত জানি আমি বিদায় নিলেও এই গাছ বেঁচে থাকবে বহুকাল। জানি আমিও জীবনের অংশ ছিলাম। ভাবতেও আমার গর্ব হচ্ছে আমি জীবনের অংশ ছিলাম। জীবনের ধন্য কিছুই বিফলে যায় না। জীবনের ধন কিছুই বিফলে যায় না, কিছুই বিফলে যাবে না। আমি পড়লাম তুলোর মতো নরম এক তাল বরফের উপর। মনে হলো সে বরফ নিষ্প্রাণ শীতল নয়, তার ভেতর প্রাণের উষ্ণতা টের পেলাম যেন। আমি বড্ড ক্লান্ত, চোখ খুলে রাখতে পারছি না, ঘুম পাচ্ছে আমার। কিশলয় সত্যি ঘুমিয়ে পড়লো। কিশলয় জানতো না শীতের পরে আবার বসন্ত আসবে, জানতো না চিরদিন বরফ থাকবে না, বরফ গলে গিয়ে জল হবে। সে জানতো না সেই জলে মিশে তার শুকনো দেহটা গাছের শেকড়ে গিয়ে আবার গাছে মিশে যাবে। জানতো না তার দেহটা বিফলে যাবে না, গাছটা আরো জোরালো হয়ে উঠবে। যা একদমই জানতো না কিশলয়, সে হলো গাছ আর মাটিতে মিলে এরই মধ্যে ঠিক করে ফেলেছে নতুন ফাল্গুনে আরেক রাশ পাতা আসবে গাছে। এইখানে আমাদের কল্পকাহিনী শেষ। তারপর শব্দার্থ পড়ে কি বুঝলাম, এই যে এইখানে যে কোয়েশ্চেন গুলো আছে, নেক্সট দিন হচ্ছে তোমরা প্রত্যেকে নিজের মতো করে 2 লাইন, এমন 2টা লাইন বানাবা যার শব্দ হবে অনেক স্ট্রং, ভোকাবুলারি অনেক স্ট্রং হবে, যাতে আমি ওই 2টা লাইনে বুঝে ফেলতে পারি তুমি আসলে কি বুঝাতে চাচ্ছ। উল্টাপাল্টা কথা থাকবে না। প্রত্যেকে নিজের মতো করে এরকম এই সকল কোয়েশ্চেনের জন্য 2টা করে লাইন বানায় নিয়ে আসবা। আমি ক্লাসে এক একজনকে জিজ্ঞেস করবো। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। আচ্ছা, লেখা নিয়ে মতামত। এইখানে বলা হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে। এখন চিন্তা করো আমি তোমাদের সহপাঠী, এখন আমার সাথে আলোচনা করো যে আসলে তোমরা এক একজন কি বুঝতে পারছো, কোন জিনিসটা এই গল্পের কোন জিনিসটা তোমার ভালো লাগছে, কোন জিনিসটা ভালো লাগে নাই। আচ্ছা, তোমাদের সবার সামনে তো বই আছে তাই না? জি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। আচ্ছা, এবার তুবা বলো তো, তুমি তো আগেই বইটা পড়ছো, তো তখন কি এই জিনিসটা চিন্তা করছিলা এইভাবে আমি আজকে যেগুলো পড়ালাম? ভাইয়া আমি না, সুহা পড়ছিল। ও, সুহা পড়ছিল, তুবা পড়ে নাই। আচ্ছা, সুহা বলো তো। কি বলবো স্যার? স্যার আপনার মধ্যে এত সুন্দর করে চিন্তা করছিলাম না, জাস্ট রিডিং করছিলাম। আচ্ছা আচ্ছা, তো এইভাবে চিন্তা করতে পারতে হবে। জি স্যার। প্রত্যেকটা লাইন নিয়েই চিন্তা করবো আসলে লেখক এটা কেন বলতে চাইছে। আমাদের জীবনে যেমন উদ্দেশ্য আছে, লেখকের ওই একটা সিম্পল লাইনেরও উদ্দেশ্য আছে। এমনি এমনি লিখে নেয়। যেই লেখক এমনি এমনি কথা বাড়ায় সে কখনোই ভালো লেখক। আচ্ছা, এটা একটা কল্পনা নির্ভর লেখা। কেন এটা কল্পনা নির্ভর লেখা বলো তো? তো স্যার পাতা কখনো কথা বলতে পারে না। হ্যাঁ, পাতা কখনো কথা বলতে পারে না, বাট এখানে কল্পনা করা হচ্ছে জিনিসটাকে। জি স্যার। আর কি কি কল্পনা করা হচ্ছে?
আমাদের জীবনটাকে যে ঋতুগুলোর সাথে তুলনা করা হয়েছে আর কি, ঋতু দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন কে বললো এটা? লাবণী বললা? না, মুনতাহা। মুনতাহা। আচ্ছা, লাবণী বলো তো। জি স্যার। কি স্যার? এটা কেন কল্পকাহিনী? জি, এতক্ষণ যা পড়ালাম এটা কেন কল্পকাহিনী? এটা কেন কল্পকাহিনী? হ্যাঁ। তুমি ক্লাসে জয়েন করছো কখন? আহ 8টা 12 ভুলে গেছে। ও, 8টার পরে? জি। তাহলে তো তুমি ম্যাক্সিমাম জিনিসই মিস করে গেছো। আচ্ছা, তুমি কি এই গল্পটা পড়ছো, কিশলয়ের মৃত্যু? জি স্যার। আচ্ছা, তাহলে তো এটা জানারই কথা। আচ্ছা বলো তো, এটা কেন কল্পকাহিনী, কিশলয়ের মৃত্যু? আম সমস্যা নাই, তোমার মনে যা আছে সেটাই বলতে পারো। যদি ভুল হয় তাহলে ঠিক করে দিব, আর যদি সঠিক হয় তাহলে অ্যাপ্রিসিয়েট করব। এই, তুমি কি ভয় পাচ্ছো? এখানে কিন্তু আমি একটা জিনিস বলছিলাম, যে কখনো ভয় পাওয়া যাবে না। সামনে কি হবে না হবে রেজাল্ট, এই রেজাল্টটা নিয়ে কখনো ভয় পাওয়া যাবে না। আচ্ছা, আজকের মতো মাফ করলাম, বাট নেক্সট দিন যেটা পড়ানো হবে সেটা কিন্তু তোমাকে প্রথম জিজ্ঞেস করবো লাবণী, যে আসলে তুমি কি বুঝছো। আর নেক্সট দিন সবাই একটু চেষ্টা করো টাইমলি জয়েন করার, যাতে লেট না হয়। নেক্সট দিন আমি এই কোয়েশ্চেন গুলো আরেকবার জিজ্ঞেস করবো, তো এগুলো একটু স্টাডি করে এসো। আর নেক্সট দিন আমরা হচ্ছে যে ব্যাকরণের একটা টপিক পড়বো, ব্যাকরণিক শব্দ শ্রেণী। আর যদি এটা এটা খুবই ছোট একটা টপিক, তাড়াতাড়ি শেষ হয়ে গেলে এরপরে আমরা একটা কবিতা ধরবো।